হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের গল্পটা এমন একটা দম্পতির ওপরে যারা ঘুরতে গিয়ে এমন একটি আইল্যান্ডে ফেসে যায় যেখানে না তো কোনো মানুষ আছে আর না তাদের অস্তিত্ব। আর এরকম পরিস্থিতিতে তারা বেঁচে থাকার জন্য কি কি উপায় বের করে আর সেখান থেকে বের হওয়ার জন্য এমন কিছু তৈরি করে যা তোমাদেরকে চমকে দেবে। তাই আর ফালতু সময় নষ্ট না করে চলো মেন গল্পে যাওয়া যাক। একদিন সকালে খুব সুন্দরভাবে নোভা তার শখের ঘুম দিচ্ছিল, কিন্তু তখনই কলাস্কা আর বেচলি নামে দুইজন লোক তার ঘুমটিকে নষ্ট করে দেয় আর নোভাকে মনে করিয়ে দেয় সে যে টাকাটা মিস্টার পর্তুগানের থেকে ধার নিয়েছে সেটা তাকে গত 24 ঘন্টার মধ্যে শোধ করে দিতে হবে। তারা আরও বলে, আর তুমি যদি এমনটা না করো তাহলে এর পরের বার আমাদের সঙ্গে তোমার মৃত্যু আমাদের সঙ্গে আসবে। এখানে আমি তোমাদেরকে নোভার সম্পর্কে কিছু বলে দেই। আসলে নোভা একজন পাইলট হয় আর সে খুব সুন্দর প্লেন ওড়াতে পারে, কিন্তু তার কাজে ফাঁকি দেওয়া আর আলসাপনার জন্য কেউ তাকে কাজে নিতেই চায় না। আজকে যেভাবে তার সকালটা শুরু হলো, তার কাছে এখন টাকার ব্যবস্থা করা ছাড়া অন্য কোনো রাস্তা বেঁচে নেই, নয়তো পর্তুগালের লোকেরা তার কি অবস্থা করবে সে নিজেও জানে না। এই কারণে নোভা অনেক জায়গায় কাজের জন্য ঘোরাঘুরি করে, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পায় না। সেই সময় তার খুব পুরনো বন্ধু টনি তাকে সাহায্য করে আর নোভাকে একটা কাজ বলে। আসলে সত্যিকারের বন্ধু তো সেই হয় যে বিপদে বন্ধুর সাহায্য করে, আর এই গল্পতে টনিও ঠিক এরকমটাই করে। সে নোভাকে এয়ারবেসের দিকে নিয়ে যাওয়ার সময় তাকে জানায় তাকে বেশি ভারী কাজ করতে হবে না, তাকে শুধু একটা পশুর দলকে প্যাসিফিক ওশানের সাইডে একটি ছোট্ট দ্বীপে ছেড়ে আসতে হবে। এখানে এই কাজটা নোভার ঠিক বলেই মনে হয়, কিন্তু যখন সে খুবই পুরনো P-92 প্লেনকে দেখে তখন সে অবাক হয়ে যায়। নোভা সেই পশুর দলের সঙ্গে ওই প্লেনকে ওড়াতে সঙ্গে সঙ্গে মানা করে দেয়। এখানে নোভা টনিকে বলে, এই পুরনো প্লেনকে চালানো আর আত্মহত্যা করা দুটোই সমান, আর আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, এটাই ভালো হবে তুমি অন্য কাউকে দেখে নাও। এই জন্য টনি তাকে বলে এই পশুগুলো ওই আইল্যান্ডের চার্চের একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, যাদেরকে লেভেলার আর শার্লিন নামের ধর্ম প্রচারক নিয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত কথা শোনার পরেও নোভা রাজি হয় না। তবে অবাক করা বিষয় তো এটাই যে তার বন্ধু এই কাজের জন্য তাদের কাছ থেকে আগে থেকেই টাকা নিয়ে রেখেছিল, যেটা এখন সে শেষ করে দিয়েছে। আর তাই যদি নোভা রাজি না হয় সেখানে যেতে, তাহলে কিছুক্ষণের মধ্যেই টনির হাতে হাতকড়ি থাকবে। তাই টনি তার বন্ধুর কাছে প্লেন চালানোর করুণ অনুরোধ করে এবং তার হাত পা ধরতে থাকে। যার পরে আর কি হবার ছিল, টনির এই বুদ্ধিটা কাজে আসে আর নোভা প্লেন ওড়ানোর জন্য রাজি হয়ে যায়। তবে নোভা এই কাজের জন্য তার কাছ থেকে $5000 চায়, যেটা টনি সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যায়। যার পরে নোভা প্লেনে উঠে প্লেনকে চেক করে, যার অবস্থা দেখে তার প্রচণ্ড ভয় লাগে। ওখানে কসলাক আর বেঞ্চি নোভার ওপরে নজর রাখে যাতে সে কোনোভাবেই সেখান থেকে পালিয়ে যেতে না পারে। এখন একবার তো নোভা ভাবছিল সে প্লেনটাকে চালাবে না, কিন্তু যখন সে বাইরে পর্তুগালের লোকেদেরকে দেখে তখন আরও বেশি ভয় পেয়ে যায় আর প্লেনে ওড়ানোর কাজে লেগে পড়ে। সে অনাথালয় থেকে তাড়াতাড়ি করে সমস্ত জিনিস প্লেনের মধ্যে রাখতে থাকে। এছাড়াও সে খুবই নির্মমভাবে পশুগুলোকে প্লেনের মধ্যে রাখছিল, যেটা দেখে অনাথালয়ের একটি ছেলে ববি এমনটা করতে তাকে বারণ করে। এমনকি ববি নিজে ওই পশুগুলোকে প্লেনে ওঠাতে তাকে সাহায্য করে। এখানে আমরা জানতে পারি ববি খুবই ভালো এবং মিশুকে স্বভাবের একজন ছেলে, আর যে নির্মমভাবে নোভা এই পশুগুলোকে প্লেনে টেনে ওঠাচ্ছিল সেটা তার একটুকুনো পছন্দ হয় না, আর এই চক্করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। এখন প্লেন একেবারে ওড়ার জন্য তৈরি ছিল, সবাই একে অপরকে গুড বাই জানায়। কিন্তু তখনই অনাথ আশ্রয়ের দুজন ছেলে মেয়ে ববি আর জুলি ম্যাডাম শার্লিনের সঙ্গে যাবার জেদ করে, কিন্তু শার্লিন তাদের দুইজনকে বোঝায় সেই আইল্যান্ডের লোকেদের সে পশু পাখিদের দেখভালের সঙ্গে সঙ্গে ধর্মপ্রচার করতেও যাচ্ছে, তাই এই কাজে তার অনেক সময় লাগতে পারে। এই জন্য তাদের দুইজনের সেখানে না যাওয়াই ঠিক হবে। এখন তারা সেখানে যাবার জন্য প্লেনে উঠে পড়ে, কিন্তু তখনই ববি ভাবে নোভা সেই পশুগুলোর সঙ্গে ভালো আচরণ করবে না, তাই সে আর জুলি ওই পশুগুলোকে দেখভাল করার জন্য চুপচাপ করে প্লেনে উঠে পড়ে। এখন প্লেন টেক অফ করে, আর এই সময় কসলাক আর বেঞ্চি নোভার প্লেনকে দেখতে পায় আর বুঝতে পেরে যায় টনি তাকে বোকা বানিয়েছে। এই জন্য তারা ওই প্লেনটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না, ততক্ষণ প্লেন টেক অফ করে গিয়েছিল। অন্যদিকে নোভা ককপিটের মধ্যে বসে সিগারেট টানতে থাকে, আর অন্যদিকে শার্লিন সিগারেটের ধোঁয়ায় অ্যালার্জি ছিল, এই জন্য সে ওখান থেকে উঠে পেছনে চলে যায় আর কিছুক্ষণ পরে নিজের পছন্দের ক্লাসিক গান শুনতে থাকে। এখন বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে, তাই যেমন শার্লিনের সিগারেটের গন্ধে অ্যালার্জি ছিল, তেমনই নোভার ক্লাসিক গান শুনতে একদমই ভালো লাগতো না।
তাই নোভা শার্লিনের সঙ্গে একটা শর্ত রাখে, সে যদি তার টেপ রেকর্ডারকে বন্ধ করে দেয় তাহলে সে নিজেও সিগারেট আর জ্বালাবে না। আর এই সত্যটা শার্লিন খুশি মনে মেনে নেয়। এখন কিছুক্ষণ পরে নোভার হালকা হালকা ঘুম পেতে থাকে, এই জন্য সে প্লেনকে অটো পাইলট মোডে রেখে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চায়। কিন্তু যখনই সে প্লেনের অটো পাইলট মোডকে অন করে তখনই সেটা খারাপ হয়ে যায়। এই জন্য শার্লিন নোভাকে বলে, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি অল্প হলেও প্লেন চালাতে জানি, তাই আমি কিছুক্ষণ সামলিয়ে নেব। এখন দুইজন এইসব নিয়েই কথাবার্তা বলছিল কি তখনই পিটি নামের একটি পায়রা ককপিটের ভেতরে চলে আসে। কিন্তু এখানে পিটি একাই ছিল না, তার সঙ্গে ববি আর জুলিও ছিল। এখন তাদের দুইজনকে সেখানে দেখে নোভা একেবারে অবাক হয়ে যায়। সেই সময় ববি শার্লিনকে বলে, আমাদের গরু মালিন্ডা অনেক অসুস্থ হয়ে আছে, আর নোভার মতন একজন মানুষ কখনো তাকে ভালো করে দেখভাল করতে পারবে না। এই জন্য আমি আর জুলি মালিন্ডার দেখাশোনার জন্য লুকিয়ে এই প্লেনে উঠে পড়েছিলাম। এর পরের দিন সকালে নোভা লক্ষ্য করে তাদের প্লেনের কম্পাস ঠিকভাবে কাজ করছে না, আর এখন তারা হারিয়ে গেছে। এছাড়াও তাদের প্লেনে এতটাও তেল নেই যে তারা আবারও ফেরত যেতে পারত। এই জন্য তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কোথাও ল্যান্ড করতে হতো। তাই নোভা রেডিওর মাধ্যমে কারো কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন ভাগ্য খারাপ থাকে তখন আর কোনো কিছুই করার থাকে না। এই জন্য নোভাকে বাধ্য হয়ে প্লেনকে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নিতে হয়। সেই সময় নোভা কিছুটা দূরে একটা আইল্যান্ডকে দেখতে পায়, তাই সে ওখানেই প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে শার্লিন একজন ভালো কো পাইলটের মতন দুইজন বাচ্চাকে সুরক্ষিত স্থানে বসিয়ে দেয়, আর প্লেনকে ল্যান্ড করানোর সময় নোভাকে সিগারেট জ্বালানোর অনুমতি দিয়ে দেয়, যেটাতে আমরা বুঝতে পারি শার্লিন আসলেই একজন বুদ্ধিমতী মেয়ে। যার পরে তারা ফাইনালি ওই দ্বীপের মধ্যে ল্যান্ড করে আর সবার জীবন বেঁচে যায়। এখানে শার্লিন নোভাকে সবার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। যার পরে সবাই প্লেন থেকে নেমে এসে আশেপাশে কারো কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই দ্বীপটিকে দেখে যতই নির্জন আর ফাঁকা বলে মনে হোক না কেন, আসলে সেখানে দুইজন বয়স্ক জাপানি সোলজাররা থাকে। ওই জাপানি সোলজাররা অনেক বছর ধরে সেই দ্বীপের মধ্যে আটকে ছিল। তারা ভাবতো এখনো বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষই হয়নি। অন্যদিকে নোভা আর শার্লিন সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তাদের সাহায্যের জন্য কেউ আসে ততদিন তারা বাচ্চা আর পশু পাখিদের থাকার জন্য কোনো সুরক্ষিত স্থান খুঁজবে। এই জন্য তারা দুইজন কিছু পানীয় জল আর একটা সুরক্ষিত স্থান খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে ববি আর জুলি সেখানে থাকা পশুদের ওপরে নজর রাখে, যদিও ওই দুইজন জাপানি সৈনিকরা তাদেরকে দেখে ফেলেছিল। এরপরে গল্প আরও এগিয়ে যায়, যেখানে আমরা জানতে পারি শার্লিন মিশনারি এই কারণেই হতে চায় যাতে সে সাধারণ মানুষদের সাহায্য করতে পারে। এছাড়াও নিজের ভাই বোনদের দেখাশোনা করার কারণে শার্লিনের মনেই পড়েনি যে তাকে বিয়েও করতে হবে। সত্যি বন্ধুরা, দায়িত্ব এমন একটা জিনিস যেটা নিজেদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুকে ভুলিয়ে দেয়। অন্যদিকে নোভার জীবনেও কিছুটা এরকমই অবস্থা ছিল। এরপরে ববি আর জুলি ওই জঙ্গলের মাঝখানে সেই দুইজন জাপানি সোলজারদের ক্যাম্পকে দেখতে পায়। এখন তারা এই খবরটা নোভা আর শার্লিনকেও দেয়। তাই যখন তারা সবাই সেখানে যায় তারা জানতে পারে এরা দুইজন আসলে জানেই না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আর সমস্ত দেশ নিজেদেরকে স্যালেন্ডার করে দিয়েছে। তাই শার্লিন চায় নোভা যেন তাদের সঙ্গে দেখা করে আর তাদেরকে সত্যিটা বলে, কিন্তু নোভার এই কাজে একদমই ইচ্ছা ছিল না। তখনই সেখানে ওই দুইজন জাপানি সৈনিক চলে আসে আর তাদের ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু বছরের পর বছর ব্যবহার না করার কারণে তাদের বন্দুক জং ধরে গিয়েছিল। তাই সঠিক সময় বুঝে নোভা ফ্লেয়ার গান দিয়ে হামলা করে দেয় আর তারা দুইজন সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এই জন্য নোভা যখন তাদেরকে হারিয়ে দেওয়ার কারণে আনন্দ করছিল তখন সেখানে থাকা শার্লিনের এই হিংসাবাদী আচরণ একদমই ভালো লাগে না। এটা জানা সত্ত্বেও যে ওই জাপানি সৈনিকরা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে আর আগেও করতে পারে। তারপরে শার্লিন তাদের সঙ্গে বন্ধুত্ব করার কথা বলে, কিন্তু এই কথায় নোভা সরাসরি মানা করে দেয় আর তাদেরকে বলে, আমি এই প্লেনের পাইলট হই আর তোমরা সবাই আমার অধীনে আছো, তাই আমি তোমাদেরকে এখনই আদেশ দিচ্ছি তোমরা গিয়ে প্লেনে বসো। এরপরে রাত্রে শার্লিন যখন দুইজন বাচ্চা ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ে তখন নোভার কাছে যায়। তখন সে নোভাকে ধূমপান করতে দেখে, কারণ নোভা ভাবছিল এটা তাদের শেষ সময়, সেই জন্য শেষের কিছু সময়গুলোকে সে নষ্ট করতে চায় না, সে মন খুলে বাঁচতে চাইছিল। এখানে শার্লিন নোভার কাছ থেকে সকালে করা তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং সিদ্ধান্ত নেয় তারা এরপর বন্ধুর মতন একে অপরের পাশে থাকবে। এরপরে শার্লিন নোভাকে কিছুক্ষণ আরাম করে নিতে বলে আর নিজে ফ্লেয়ার বন্দুক নিয়ে পাহারা দিতে থাকে, কিন্তু নোভার এই বিষয়ে কোনো জ্ঞানই ছিল না যে শার্লিনের মাথায় কি চলছে আর সে আগে কি করতে চলেছে।
এখন পরের দিন সকালে নোভা লক্ষ্য করে শার্লিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে ভাবে হয়তো এটা নিশ্চয়ই ওই জাপানি সৈনিকদের কাজ। কিন্তু এখানে পুরো ব্যাপারটাই অন্যরকম ছিল, কারণ এখানে শার্লিন নিজের ইচ্ছেতেই ওই জাপানি সৈনিকদের কাছে গিয়েছিল। আসলে সে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য গিয়েছিল, কারণ শার্লিন ওপরওয়ালাকে বিশ্বাস করত। এই জন্য শার্লিন ভাবত এই পৃথিবীর বড় থেকে বড় বিপদ কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেতে পারে। আর শার্লিন ওই জাপানি সৈনিকদের কাছে এই উদ্দেশ্য নিয়েই গিয়েছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ওই দুইজন সৈনিক নিজেদের অস্ত্র বের করেছে। তবে শার্লিনের ভাগ্য ভালো ছিল, তাদের মধ্যে একজন ইংরাজি জানত। তাই তারা শার্লিনের কাছ থেকে জানতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাই তারা তিনজন খুবই ভালো বন্ধু হয়ে গেছে, আর শার্লিন তাদের হাতে তৈরি করা খুবই সুস্বাদু খাবারগুলোকে খাচ্ছে। অন্যদিকে শার্লিনকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাওয়া নোভা সোজাসুজি ওই দুইজনের বাড়িতে ঢুকে পড়ে, যার কারণে ওই দুইজন জাপানি সৈনিক ঘাবড়ে যায়। তাই কমান্ডার হিরো আর লেফটেন্যান্ট কুরিসিমা তাদের ওপরে হামলা করে দেয়। তবে এর আগে কোনো অঘটন ঘটে যেত, শার্লিন ওই দুইজন জাপানি সৈনিকদেরকে বোঝায় আর তাদের মধ্যে বন্ধুত্ব করিয়ে দেয়। আর এখান থেকে আমরা এটাও জানতে পারি এই দুইজন জাপানি সৈনিক গত ৩৫ বছর ধরে এই দ্বীপের মধ্যে আটকে আছে, আর তাদের বাইরের পৃথিবীর সঙ্গে কোনো রকমের সম্পর্ক নেই। তবে সে যাই হোক, শার্লিন যেভাবে নিজেদের জীবনকে বিপদে ফেলেছিল সেটা নোভার একদমই ভালো লাগে না। এই জন্য তাদের দুইজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে যায়, যার পরে নোভা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল নোভা যেভাবে শার্লিনকে দেখাশোনা করছিল সে কোথাও না কোথাও তাকে পছন্দ করতে শুরু করেছিল। আর সন্ধ্যাবেলা আমাদের সন্দেহটা সঠিক হয়ে যায় যখন নোভা শার্লিনের সঙ্গে কথা বলতে বলতে তাকে কিস করে ফেলে। আর এই ঘটনা দূর থেকে ববি আর জুলি দেখছিল। জুলি নোভাকে খুবই সাহসী আর একজন হ্যান্ডসাম পাইলট ভাবত, কিন্তু অন্যদিকে ববি নোভার পশু পাখিদের ওপর করা খারাপ ব্যবহারের জন্য তাকে ক্ষমা করেনি। অন্যদিকে পরের দিন আমরা দেখতে পাই তারা সবাই মিলে প্লেনকে জলের মধ্যে নামানোর চেষ্টা করছিল, কিন্তু লেফটেন্যান্ট কুরিসিমা তাদের প্লেনটিকে বোর্ডে পাল্টে ফেলার বুদ্ধি দেয়। সে মিলিন্ডার সাহায্যে প্লেনের পাখনাগুলোকে খুলে ফেলে আর কিছু দরকারি জিনিসপত্রের সাহায্যে সেটাকে বোর্ডে পাল্টে ফেলে। আর সেই সাথেই ওই জাপানি সৈনিকরা তাদের সমস্ত জামা কাপড়গুলোকে সেলাই করার জন্য শার্লিনকে দিয়ে দেয়, যাতে জাহাজ ভাসতে সুবিধা হয়। এছাড়াও তারা তাদের দেশের পতাকাকেও শার্লিনকে দিয়ে দিয়েছিল, যেটা শার্লিন বোর্ডের সব থেকে ওপরে লাগানোর সিদ্ধান্ত নেয়। সেই পতাকাটা তাদের জন্য সাহস আর নিষ্ঠার পরিচয় ছিল, আর তাদের সাহায্য না নিলে হয়তো কোনোদিনই তারা এই প্লেনটিকে জাহাজে পাল্টে ফেলতে পারত না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ববি সমস্ত পশু পাখিদেরকে বোর্ডের মধ্যে বসাচ্ছিল, কিন্তু নোভা এর জন্য প্রস্তুত ছিল না, কারণ নোভা ভাবছিল হয়তো বোর্ডের মধ্যে বেশি ওজন হয়ে গেলে বোর্ডটি ডুবে যেতে পারে। কিন্তু ববি পশু পাখিদেরকে ছেড়ে সেখান থেকে যাবার জন্য রাজি ছিল না। ববি নোভার কাছ থেকে তাদেরকে নিয়ে যেতে বলে, কিন্তু নোভা বেশি গুরুত্ব দেয় না। কিন্তু তখনই জুলি সমস্ত পশু পাখিদেরকে সেখানে ছেড়ে যাওয়ার কারণে কান্না করতে থাকে, যেটা দেখে নোভার মন গলে যায়। সে ভাবতে থাকে যেখানে এই বয়সের ছেলেমেয়েদের জন্য খেলাধুলোর জিনিস সব থেকে বেশি কাছের হয়, সেখানে এই দুইজন ছেলেমেয়ে পশু পাখিগুলোর জন্য নিজেদের জীবন দিতেও রাজি। এই জন্য নোভা রাজি হয়ে যায়। তবে নোভা এখানে তাদেরকে একটা শর্ত দেয় যে তাদেরকে এটা দেখতে হবে যে ওই পশু পাখিগুলোর কারণে কারোর যেন অসুবিধা না হয়। এখন এই কথা শুনে জুলি অনেক খুশি হয়। ওখানেই নোভা দেখতে পায় শার্লিন বোর্ডের মধ্যে নোভা আর্ক লিখছে, যেটা দেখে সে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। প্রথমে তো নোভা সেই বোর্ডের মধ্যে নিজের নাম দেখে একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যায়। তো তোমরা জানতে পেরে গেছো যে গল্পের নাম নোভা আর্ক কিভাবে হলো। যদি পবিত্র বাইবেলের কথা ধরা হয় তাহলে নোভা আর্কের বানানো একটি বড় জাহাজ ছিল, যার মধ্যে বসে সে তার পরিবার এবং পশু পাখিদেরকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই ধীরে ধীরে শার্লিন আর নোভা কাছে আসতে শুরু করে, আর তারা একসাথে ঘোরাফেরা এবং সময় কাটায়। এর কিছুদিন পরে তারা সবাই খুবই সুন্দরভাবে ওই বোটটিকে জলের মধ্যে নামিয়ে দেয়। তখনই ওই দুইজন জাপানি সৈনিক সেই বোটটিকে খুবই জোরে সেখান থেকে নিয়ে যেতে বলে, কারণ তারা তাদের সমস্ত দরকারি জিনিসপত্রগুলোকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। আর তারা বিশ্বাস করত তারা এমন একটি বোট বানিয়েছে যেটা কখনোই খারাপ হবে না। যার পরে আর হবার কি ছিল, সবাই ইয়ার্কি ঠাট্টা করতে থাকে আর এগিয়ে যেতে থাকে। এরপরে আমরা রাতের সময় দেখতে পাই সেখানে শার্লিন বাইবেলকে পড়ানোর সময় নোভা আর্কের গল্পে অনেক প্রভাবিত হয়। এই জন্য সে সোজা গিয়ে নোভাকে নিজের একটা প্ল্যানের কথা বলে,
যার পরে তারা পিটি নামের একটি হাঁসকে বার্তা দিয়ে ছেড়ে দেয়, যাতে কেউ যদি সেই হাঁসকে দেখতে পায় তাহলে তাদের বার্তা পেয়ে সাহায্য করার জন্য নিশ্চয়ই আসবে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, পিটি অন্যদিকে চলে যায়, যেটা দেখে তারা ভাবে হয়তো তাদের সাহায্যের জন্য আর কেউই আসবে না। এরপরে রাতে যখন তারা সবাই মিলে খাবার খায়, তখন তারা ওপরওয়ালার কাছ থেকে পিটিকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করে, যাতে সবার জীবন বেঁচে যায়। এরকমই দিন চলতে থাকে আর নোভা খাবার জোগাড় করার জন্য মাছ ধরতে থাকে। ওখানেই আমরা দেখতে পাই ববির পছন্দের গরু ব্রুটাস অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। এই জন্য ববি ব্রুটাসকে খাওয়ার জন্য দুধ দেয়, কিন্তু নোভা তাকে এরকমটা করতে বারণ করে, কারণ তাদের কাছে খাবার জন্য খুব বেশি খাবার বেঁচে ছিল না। আর এরকমই যদি তারা পশু পাখিদেরকে খাবার দিতে থাকে তাহলে তারা খুবই তাড়াতাড়ি খাবারের অভাবে মারা যাবে। কিন্তু ববি কোথায় কারো কথা শোনার ছিল, সে তো তার পুরো জীবনটা পশু পাখিদের সঙ্গে কাটিয়ে দিয়েছিল। এই জন্য সে তার পুরো ভাগের দুধটা ব্রুটাসকে দিয়ে দেয়। এখন এইভাবেই ধীরে ধীরে দিন কাটতে থাকে। আর এমন একটা দিন আসে যখন বোর্ডের মধ্যে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। তাই একদিন শার্লিন আর নোভা সিদ্ধান্ত নেয় তাদেরকে বাধ্য হয়ে বোর্ডের মধ্যে থাকা পশু পাখিদেরকেই মেরে খেতে হবে। কিন্তু ববি এমনটা করতে মানা করে দেয় আর তাদেরকে বুদ্ধি দেয়, কেননা তারা লাইটের মাধ্যমে শিকার করুক, কারণ লাইটকে দেখে সমুদ্রের মাছ তাদের কাছে চলে আসবে। এরপরে রাত হয়ে যায় আর সমস্ত লোক বোর্ডের লাইটকে জ্বালিয়ে শিকার করার অপেক্ষা করতে থাকে। ওখানেই জুলি আর ববি জানলার কাছে বসে মাছগুলোকে দেখতে থাকে। তখনই আমরা দেখতে পাই সেই লাইটের আলোকে দেখে একটা বিশাল বড় হাঙর মাছ তাদের কাছে চলে আসে, যার কারণে সেখানে আসা সমস্ত মাছ ওখান থেকে পালিয়ে যায় আর তাদের প্ল্যান একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য তারা ওই হাঙরটিকে ধরার জন্য প্ল্যান করে। তারা একটি ছোট মাছকে নিজেদের চারা বানায় আর তাদের ভাগ্য ভালো ছিল সেই শার্কটি তাদের জালে ফেসে যায়। তবে সেই শার্কটি এতটাই বড় ছিল যে তাকে নিয়ন্ত্রণ করা তাদের ক্ষমতার বাইরে ছিল। সবাই অনেক কষ্ট করে ওই শার্কটিকে ধরার চেষ্টা করতে থাকে। সেই সময় ভুলবশত ববির বাপ পিছলে যায় আর সে সোজা সমুদ্রের মধ্যে পড়ে যায়, যাকে বাঁচানোর জন্য নোভাও সমুদ্রে লাফ দিয়ে দেয়। আর অন্যদিকে এখন ওই শার্কটি জাল থেকে ছুটে গিয়েছিল, যার পরে আর হবার কি ছিল। ওই শার্কটি তাদের দুইজনকে নিজের শিকার বানানোর জন্য তাদের দিকে আসতে থাকে, কিন্তু এর আগে ওই শার্কটি তাদের শিকার করতে পারত। নোভা ফ্লেয়ার গান চালিয়ে দেয়, যার কারণে ওই শার্কটি ওখানেই মারা যায়। পরের দিন নোভা আর শার্লিন দুজনেই একসঙ্গে কিছুটা ফাঁকা সময় কাটাচ্ছিল, কি তখনই শার্লিন তার কাছ থেকে ক্ষমা চায় আর বলে, এই যা কিছু হচ্ছে সব কিছু আমার দোষ, কারণ আমি প্লেনকে ঠিকভাবে সামলাতে পারিনি, তাই আজকে আমরা এখানে আটকে আছি। কিন্তু নোভা তাকে বলে, যা কিছু হয়েছে আমাদের ভাগ্যের কারণে হয়েছে, তুমি তো উল্টে আমাদেরকে সাহস দিয়েছো, হয়তো তুমি যদি না থাকতে আমরা এতদূর পৌঁছতেই পারতাম না। যার পরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে শার্লিন প্রথমবার নোভাকে তার ভালোবাসার প্রস্তাব দেয়, যেখানে দুজনই খুবই ভাবুক হয়ে পড়ে। এরপরে রাত হয় আর আমরা দেখতে পাই সমুদ্রে খুবই ভয়ানক তুফান উঠেছে, যার কারণে জল জাহাজের ককপিটে ঢুকে পড়ে। কিন্তু নোভা আর কমান্ডার কোনো রকমে সেই পশু পাখিগুলোকে বাঁচিয়ে নেয়, যার কিছুক্ষণ পরে ঝড় থেমে যায়। তবে তাদের জন্য খারাপ খবর আসা তো এখনো বাকি ছিল। আসলে ব্রুটাসের অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সে যখন তখন মারা যেতে পারত। যদিও ববি এটার জন্য রাজি হয় না, তার তো এই কথা শুনতেই দু চোখ দিয়ে জল পড়তে থাকে। কিন্তু কমান্ডারের অনেক করে বোঝানোতে ববি বুঝতে পারে ব্রুটাস কতটা কষ্ট পাচ্ছে আর তার জন্য এটা কতটা দরকার, যার পরে সবাই ব্রুটাসকে শেষবারের মতন গুড বাই জানায়। কিন্তু এর আগে নোভা গুলি চালাতো তখনই একটা জোরে হর্ন বাজে, যেটা আর অন্য কারো না, ইউএস নেভি কোস্টগার্ডের ছিল। ইউএস নেভি তাদেরকে খুঁজে বের করেছিল ওই হাঁসটির কারণে, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আর তাদের খুশি তখন দ্বিগুণ হয়ে যায় যখন নোভা আর শার্লিন সারা জীবন একসঙ্গে থাকানোর সিদ্ধান্ত নেয়।